নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়ায় আপনাদের প্রত্যেকে স্বাগত এবং আপনাদের সাথে আছি আমি পর্ণদীপ। আর আমরা ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স অ্যানালিসিস করি দ্য হিন্দু থেকে। আজ 9 জুলাই 2021 ইম্পর্টেন্ট কিছু কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তার কারণ আজকে কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে সাথে কিন্তু প্রচুর স্ট্র্যাটেজিকের পার্ট রয়েছে। ইন্ডিয়ান পলিটি থেকে প্রচুর স্ট্র্যাটেজিকের পার্ট রয়েছে, যেগুলো নিয়ে আমরা ডিটেলস এখানে আলোচনা করব, যেগুলো এসএসসি, রেলওয়ে, ডব্লিউবিসিএস, ইউপিএসসি প্রত্যেকটা এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট হবে। তার সাথে কারেন্ট অ্যাফেয়ার্স তো আছেই। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করছি দেখবেন আপনারা। তো তার আগে এগিয়ে চলো, এই যে টেলিগ্রাম চ্যানেল, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই চ্যানেলে আমার প্রতিটি লেকচারের আপডেট সহ ইম্পর্টেন্ট লেকচারের পিডিএফ পাবেন, এবং এই ডেসক্রিপশন বক্সে আমার চ্যানেল এবং আমার সম্পর্কে লেখা রয়েছে। আর বুক রিভিউয়ের এই চ্যানেলটা পর্ণদীপস ওপিনিয়ন, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। তার কারণ ডব্লিউবিসিএস এবং ইউপিএসসি রিলেটেড সমস্ত রকমের বুক রিভিউ কিন্তু এখানে পাবলিশ করা হয়ে থাকে, প্রতি সপ্তাহে একটি করে। তার কারণ আপনি যাতে খুব সহজেই বুঝতে পারেন যে কোন বইটা আপনার পক্ষে সুইটেবল। দেখুন, প্রত্যেকটা বই কিন্তু সবার জন্য সুইটেবল হয় না। একজন টপারের কাছে যদি ধরুন ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচার বা নিতিন সিং নিয়ে সুইটেবল হয়, কিন্তু আপনার কাছে সেটা এনসিইআরটি সুইটেবল হতে পারে। তো সেটা নিয়ে ম্যাটার করে না, তো সেটা নিয়ে আলোচনা আমরা করি ওই চ্যানেলে। আর এখানে আপনারা বলছি যে ডেসক্রিপশন বক্স অবশ্যই চেক করবেন, এখানে আমি কিছু ইম্পর্টেন্ট ভিডিওর প্লেলিস্টের লিঙ্ক দেবো, যেমন এম লক্ষ্মীকান্তের, লুসেন জিকের, রমেশ সিংয়ের প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো। ওখান থেকে গিয়ে আপনারা বাকি ভিডিওগুলো দেখতে পারেন। তার আগে কারেন্ট অ্যাফেয়ার্সটা সম্পূর্ণ দেখুন। চলুন শুরু করা যাক। তো আজকের প্রথম যে কারেন্ট অ্যাফেয়ার্স সেটা কী বলছে, এটা এসএসসি, রেলওয়ে, ডব্লিউপিএসসি এই টাইপের এক্সামের জন্য ইম্পর্টেন্ট, তো ইউপিএসসির জন্য নয়। তো ফার্স্ট এখান থেকে দেখুন, অ্যামাজন লঞ্চেস ডিজিটাল কেন্দ্র। এখান থেকে কিচ্ছু মনে রাখার দরকার নেই, জাস্ট মনে রাখুন ডিজিটাল কেন্দ্র কে লঞ্চ করেছে। কারেক্ট অ্যান্সার অ্যামাজন। আর এটা কোথায় লঞ্চ করা হয়েছে? সুরাট, গুজরাট। ব্যাস, এই দুটো তথ্য আপনারা মনে রাখুন। অ্যামাজন লঞ্চ করেছে ডিজিটাল কেন্দ্র, এবং এটা লঞ্চ করা হয়েছে সুরাট, গুজরাটে। নেক্সট এই যে কারেন্ট অ্যাফেয়ার্স, এটা কিন্তু সমস্ত এক্সামের জন্য ইম্পর্টেন্ট, ইনক্লুডিং ইউপিএসসি প্রিলিমিনারি। তো এখানে বলছে খাদি প্রাকৃতিক কি? এটা হলো কিন্তু ভারতের প্রথম পেইন্ট, যেটা তৈরি করা হয়েছে গরুর গোবর থেকে। ভারতের প্রথম পেইন্ট খাদি প্রাকৃতিক, যেটা গরুর গোবর থেকে তৈরি করা হয়েছে। এটা অ্যারাউন্ড 7 থেকে 8 মাস আগের একটি কারেন্ট অ্যাফেয়ার্স। অ্যাকচুয়ালি কারেন্ট অ্যাফেয়ার্স তো রিসেন্ট, কারেন্ট অ্যাফেয়ার্স যখন বলা হচ্ছে অবশ্যই কারেন্ট সময়ের, কিন্তু এইটার কথা কিন্তু বলা হয়েছিল 7 থেকে 8 মাস আগে। খাদি প্রাকৃতিক, এটা কিন্তু ফার্স্ট পেইন্ট মেড ফ্রম কাউ ডাং, গরুর গোবর থেকে তৈরি ভারতের প্রথম পেইন্ট। আর ইউনিয়ন এমএসএমই মিনিস্টার, এমএসএমই ফুল ফর্ম কি? মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ। এই এমএসএমই মিনিস্টার নীতিন গডকরি, তিনি এই যে খাদি প্রাকৃতিক পেইন্ট, এর কিন্তু ব্র্যান্ড অ্যাম্বাসাডার নিযুক্ত হয়েছেন। আর এই পেইন্ট কিন্তু লঞ্চ করা হয়েছে দুটো অবজেক্টিভের সাথে। একটা ইনক্রিজিং ফার্মারদের ইনকাম ইনক্রিজ করার জন্য, আর একটা ক্রিয়েটিং সেলফ এমপ্লয়মেন্ট, এবং নিজেদের যে সেলফ এমপ্লয়মেন্ট, এটার বাংলাটা আমি কী করবো, অর্থাৎ আপনারা আত্মনির্ভর হওয়ার, যেটাকে বলা হয় সেলফ এমপ্লয়মেন্ট ক্রিয়েট করার, এটাই বলা হচ্ছে। গভর্নমেন্ট তো এখন চাকরি দিতে পারছে না, তো আপনি আত্মনির্ভর হন। আপনার খরচ গভর্নমেন্ট এখন চালাতে পারবে না, আপনাকে চাকরিও দিতে পারবে না, আপনার খরচ চালাতে পারবে না, তো সেখানে আপনাকে আত্মনির্ভর হতে হবে। তো এই দুটো উদ্দেশ্য, 1 নম্বর কি ফার্মার্সদের ইনকাম ইনক্রিজ করা, আর একটা সেলফ এমপ্লয়মেন্ট অ্যাক্রস দ্য কান্ট্রি ইনক্রিজ করা। নেক্সট, ভালিয়া হুইট, এটা কিন্তু ইউপিএসসি প্রিলিমিনারি সহ সমস্ত এক্সামের জন্য ইম্পর্টেন্ট। ইভেন এটা ইউপিএসসি মেইনসেও কিন্তু পয়েন্ট আকারে কাজে লাগতে পারে। আর অন্যান্য এক্সাম, এসএসসি, রেলওয়ে প্রত্যেকটা এক্সামের জন্য ইম্পর্টেন্ট। দেখুন, ভালিয়া হুইট এটা কিন্তু রিসেন্টলি জিআই ট্যাগ পেয়েছে। আর অ্যাকচুয়ালি জিআই ট্যাগটা এর আগে পেয়েছিল, কিন্তু এটাকে রিসেন্টলি এক্সপোর্ট করা হচ্ছে। তো দেখুন, ভালিয়া হুইট, the first shipment of geographical indication GI certificate Valia variety of wheat was exported to কেনিয়া অ্যান্ড শ্রীলঙ্কা ফ্রম গুজরাট। তো এই যে ভালিয়া হুইট সাধারণত দেখা যায় যে গুজরাটে উৎপন্ন হয়, আর এই ভালিয়া হুইটকে কেনিয়া এবং শ্রীলঙ্কাকে কিন্তু আমরা এক্সপোর্ট করছি, ওদের কাছে ইম্পোর্ট করা হচ্ছে। তো আমরা কিন্তু এই ভালিয়া হুইটকে এক্সপোর্ট করছি। তো এখানে আপনাদের মনে হতে পারে এই যে জিআই টার্মটা, জিআই ব্যাপারটা কি? জিআইয়ের ফুল ফর্ম এখানে দেখতে পেলেন জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন। তো এটাকে একটু বাংলা টার্ম করুন, অথবা ভেঙে দেখুন। জিওগ্রাফিক্যাল কথার অর্থ কি? ভৌগোলিক। ইন্ডিকেশন কথার অর্থ কি? আমরা ইন্ডিকেশন শব্দটার সাথে ইন্ডিকেট করা, কোনো কিছুকে নির্দেশ করা, ভৌগোলিক নির্দেশ।
অ্যাকচুয়ালি বাংলা করলে এটাই দাঁড়াচ্ছে। তো এখান থেকে আপনারা ধারণা করতে পারছেন জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন কথার অর্থ ভৌগোলিক নির্দেশক একটি সার্টিফিকেশান। এই সার্টিফিকেশান সেই সব দ্রব্যকে দেওয়া হয়, সাধারণত ফুড বা খাদ্যশস্য, সাধারণত খাবারকেই কিন্তু দেওয়া হয় তার জন্মস্থান উপলক্ষে, তার ভৌগোলিক যে নির্দেশের স্থান বা তার ভৌগোলিক যে স্থান সেই অনুসারে দেওয়া হয়, যাতে সেই জিনিসটার আর কপি না তৈরি করা হয়। যেমন ধরুন আমি ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, কাশ্মীরের জাফরান বা স্যাফরন, এটা কিন্তু জিআই ট্যাগ পেয়েছে। তো এটা সাধারণত দেখা যায় যে ইরানের কম দামে স্যাফরন বা জাফরন এটা চাষ করে অন্যান্য মার্কেটে কাশ্মীরি স্যাফরন বা জাফরন বলে চাষ করা হচ্ছে। এতে ক্ষতি কী হচ্ছে? 1 নম্বর, কাশ্মীরি জাফরন এর কিন্তু যে অন্যান্য মার্কেটে এর যে ভ্যালু সেটা কিন্তু কমে যাচ্ছে, এর পপুলারিটি কমে যাচ্ছে, এর পাশাপাশি কাশ্মীরি জাফরন বিক্রি হওয়া কমে যাচ্ছে। তো এই রকম প্রবলেম যাতে না হয় সেই জন্যই কিন্তু জিআই ট্যাগ বা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ তৈরি করা হয়েছিল। এবং এই জিআই ট্যাগ কিন্তু সেই সমস্ত দ্রব্যের দেওয়া হয় যেগুলো তাদের নিজস্ব এবং যেগুলো তাদের নিজস্ব এরিয়ায় উৎপত্তি হয়। যেমন বাসমতি রাইসকে এক নির্দিষ্ট জায়গার জন্য দেওয়া হয়, যেমন রসগোল্লাকে কলকাতা নাকি উড়িষ্যার মধ্যে কনফ্লিক্ট চলছিল, আমরা এখনও মানি কলকাতার, কিন্তু তবুও কিন্তু উড়িষ্যাকে জিআই ট্যাগটা দেওয়া হয়েছে। এটা গুলিয়ে ফেলবেন না, উড়িষ্যাকে জিআই ট্যাগ দেওয়া হয়েছে, কিন্তু আমরা মানি কলকাতায় এই যে রসগোল্লা ফার্স্ট তৈরি হয়েছিল। তো এইরকম, তো আমরা কিন্তু উড়িষ্যার রসগোল্লা কলকাতার রসগোল্লা বলে চালাতে পারবো না, সেটা আমাদের কোনো রকম কখনোই প্রয়োজন নয়, কারণ আমাদের কলকাতার রসগোল্লা কিন্তু বেশি ফেমাস। নেক্সট দেখুন, দ্য ক্রপ ইজ গ্রোন মোস্টলি অ্যাক্রস দ্য ভাল রিজিয়ন অফ গুজরাট। এই যে ভালিয়া হুইট বা ভালিয়া যে আটা বা গম বলুন, এটা কিন্তু সাধারণত মোস্টলি অ্যাক্রস ভাল রিজিয়ন, গুজরাটের ভাল রিজিয়ন এটা তৈরি হয় বা উৎপত্তি হয়। আর ইট ইজ গ্রোন ইন রেইন ফেড কন্ডিশন উইদাউট ইরিগেশন অ্যান্ড কাল্টিভেটেড ইন অ্যারাউন্ড 2 লাখ হেক্টার্স অফ এগ্রিকালচারাল ল্যান্ড ইন গুজরাট। তো রেইনফেড কন্ডিশনে কিন্তু এটা দেখা যায় উইদাউট কোনো রকম ইরিগেশন ছাড়াই বা জলসেচ ছাড়াই কিন্তু এটাকে কাল্টিভেট করা যেতে পারে। 2 লাখ হেক্টরে গুজরাটের এগ্রিকালচার সেক্টর কিন্তু এটা ইমপ্লিমেন্ট করেছে। তো এই হচ্ছে ভালিয়া হুইট সম্পর্কে সমগ্র তথ্য। কোথায় এক্সপোর্ট করা হয়েছে? কেনিয়া এবং শ্রীলঙ্কা। এখানে হাই প্রোটিন থাকে এই হুইটে এবং মিষ্টি স্বাদে কিন্তু এটা তুলনামূলক মিষ্টি অন্যান্য হুইটের থেকে। নেক্সট দেখুন, এটা সাধারণত এসএসসি রেলওয়ের জন্য ইম্পর্টেন্ট হবে। নবীগাঁও নাগজিরা টাইগার রিজার্ভ, NNTR বা নবীগাঁও নাগজিরা টাইগার রিজার্ভ, এটা কোথায় অবস্থিত এটাই জাস্ট মনে রাখুন। আর এখানে এর রেয়ার মেলানিস্টিক লেপার্ড, যার কমন নাম কি? ব্ল্যাক পান্থার। একটা ব্ল্যাক পান্থার দেখা গেছে যার কমন নাম যার নাম লেপার্ড, মেলানিস্টিক লেপার্ড, যার কমন নাম হচ্ছে ব্ল্যাক পান্থার, সেটাকে কিন্তু রেকর্ড করা গেছে এই যে নবীগাঁও নাগজিরা টাইগার রিজার্ভে, অর্থাৎ NNTR-এ। এটা কোথায় অবস্থিত? মহারাষ্ট্রতে। আর দ্য টাইগার রিজার্ভ কম্প্রাইজেস দ্য নোটিফাইড এরিয়া অফ নবীগাঁও ন্যাশনাল পার্ক। নবীগাঁও ন্যাশনাল পার্ক সেটাও কিন্তু মহারাষ্ট্রে আছে। নবীগাঁও ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি, তারপর নাগজিরা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি, নিউ নাগজিরা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি এবং কোকা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি, এগুলো কিন্তু এই যে টাইগার রিজার্ভের মধ্যে অবস্থিত। আর এই টাইগার রিজার্ভ কিন্তু মহারাষ্ট্রে অবস্থিত, এটা মনে রাখবেন, পরীক্ষায় কিন্তু ডিরেক্টলি কোশ্চেন আসতে পারে এসএসসি রেলওয়েতে। নেক্সট দেখুন, এটা ইউপিএসসির জন্য, হোয়াট ইজ ইনডেমনিটি ক্লজ। এটা এসএসসিতেও আসতে পারে, এসএসসি সিজিএল আসার চান্স আছে, ডব্লিউপির এসআই যে এক্সাম সেখানে আসতে পারে। হোয়াট ইজ অ্যান ইনডেমনিটি ক্লজ? দেখুন, খুব সহজ অর্থে বলতে গেলে ইনডেমনিটি কথার অর্থ হচ্ছে সিকিউরিটি এগেনস্ট এ লস অর আদার ফিনান্সিয়াল স্ট্রেস। তো কোনো একটা ফিনান্সিয়াল স্ট্রেসের ক্ষেত্রে বা কোনো একটা লসের ক্ষেত্রে একটা সিকিউরিটি দেওয়া। আরও সহজ করে বললে আমরা বলবো এটা একটা ইন্স্যুরেন্স। কিসের ইন্স্যুরেন্স? এটা একটা কমন ইন্স্যুরেন্স বা এটা একটা কন্ট্রাক্ট। যখন ধরুন আপনি কখনো কোনো রকম বাইরের কোম্পানির তৈরি প্রোডাক্ট ইউজ করছেন এবং সেই প্রোডাক্টে আপনার কোনো রকম সাইড এফেক্ট দেখা গেল অথবা আপনার মৃত্যু হয়ে গেল, সেখানে আপনার ফ্যামিলি যাতে ডুবে না যায় সেহেতু কিন্তু একটা গভর্নমেন্টের পক্ষ থেকে এবং সেই কোম্পানির পক্ষ থেকে একটা ইন্স্যুরেন্স করে দেওয়ার ব্যবস্থা। অর্থাৎ রিসেন্টলি দেখা গেছে কোভিড-19 যে কন্ডিশনে বিভিন্ন কোম্পানি তাদের যে ভ্যাকসিন সেটা দেওয়ার চেষ্টা করছে। যে ভ্যাকসিন যত বিক্রি হবে সেই কোম্পানির তত বেশি লাভ। তো এই যে এই ভ্যাকসিন বিক্রি করার জন্য বিভিন্ন কোম্পানি কিন্তু অনেক রকম প্রচারও করছে। তো কোম্পানিদেরকে ইন্ডিয়ান গভর্নমেন্ট রিসেন্টলি ওয়ার্ন করেছে যে কোনো রকম যদি কারো সাইড এফেক্ট দেখা যায় অথবা ভ্যাকসিন নেওয়ার ফলে যদি মৃত্যু ঘটে সেক্ষেত্রে কিন্তু তাদেরকে ইনডেমনিটি দিতে হবে।
বা একটা ইন্স্যুরেন্স দিতে হবে। দ্য গভর্নমেন্ট অ্যান্ড নট দ্য ভ্যাকসিন মেকার উড বি লায়াবল টু কম্পেনসেট এনি সিটিজেন হু ক্লেইমস টু হ্যাভ সাইড এফেক্টস আফটার টেকিং দ্য ভ্যাকসিন জ্যাব। তো এরকম দিতে হবে। এবার কন্ডিশনটা কি, এবার এখানে আপনারা পড়তে পারছেন যে গভর্নমেন্ট এবং কোনো রকম ভ্যাকসিন মেকার কিন্তু কোনো রকম এই যে ইনডেমনিটি জ্যাব দেবে না। তা আমি একটু আগে বললাম যে ইনডেমনিটি কথার অর্থ হচ্ছে যেরকম ইন্স্যুরেন্স দেবে, কিন্তু এক্ষেত্রে আবার বলা হচ্ছে দেবে না, এর অর্থ কী? তো এবার দেখুন, বাইরের কোনো কোম্পানি, বাইরের দেশের কোনো ফরেন কান্ট্রি, যেমন ধরুন পিৎজার, তারপরে দেখুন যদিও ভারতে তৈরি হয়েছে কিন্তু এটা অ্যাকচুয়ালি বাইরের, তারপর দেখুন স্পুটনিক, এগুলো বাইরের দেশকে যখন ইন্ডিয়ান গভর্নমেন্ট এই যে ইনডেমনিটি ক্লজ এটা প্রোভাইড করবে, তখন কিন্তু ভারতের কোনো রকম যে কোম্পানি আছে বা গভর্নমেন্ট রয়েছে এটা কিন্তু দায়ী থাকবে না কোনো রকম এই যে ইন্স্যুরেন্স দেওয়ার জন্য। তো এটাই হচ্ছে সাধারণত ইনডেমনিটি ক্লজ। তো ইনডেমনিটি কথার অর্থ কি আরেকবার রিপিট করে দিচ্ছি, এটা সিকিউরিটি এগেন্স্ট লস অর আদার ফিনান্সিয়াল স্ট্রেস। তো এক্ষেত্রে বলা হচ্ছে ইন লিগাল টার্মস ইট মিনস এ কন্ট্রাকচুয়াল অব্লিগেশন অফ দ্য পার্টি টু কম্পেনসেট অ্যানাদার পার্টি ডিউ টু দ্য অ্যাক্টস অফ দ্য ফর্মার। অর্থাৎ আগের কোনো কাজের দ্বারা একটা পার্টির কাজের জন্য যদি আরেকটা পার্টির কোনো রকম লস হয়ে যায়, সেক্ষেত্রে অন্য পার্টিকে কিন্তু তার ক্ষতিপূরণ দিতে হবে। আর এই ক্লজে বলা হচ্ছে কমনলি ইউজড ইন ইন্স্যুরেন্স কন্ট্রাক্টে ইউজ করা হয়। আর এই কেসে ইন্ডিয়ার ক্ষেত্রে কী হয়েছে, যদি গভর্নমেন্ট ইনডেমনিটি ফরেন ভ্যাকসিন মেকারসদের যদি ইনডেমনিটি দিয়ে দেয়, তাহলে কিন্তু ভারতের যে ভ্যাকসিন মেকার তারা কিন্তু দায়ী থাকবে না। তো এটাই কিন্তু এখানে বলা হয়েছে। তো এটা ইউপিএসসির জন্য ইম্পর্টেন্ট। নেক্সট দেখবো কাপ্পা অ্যান্ড লাম্বা নিউ ইয়র SARS-CoV-2 বা কোভিড-2 ভ্যারিয়েন্টস। তো এটা কিন্তু এসএসসি রেলওয়ে এই টাইপের এক্সামের ক্ষেত্রে আসতে পারে। কী টাইপের কোশ্চেন আসতে পারে সেটাও বলে দিচ্ছি। পরীক্ষায় কোশ্চেন আসবে কাপ্পা অ্যান্ড লাম্বা এটা কোন ভাইরাসের একটা ভ্যারিয়েন্ট। তো এখানে কারেক্ট অ্যান্সার কোভিড-19। হয়তো দিয়ে দিল কোভিড-19, জিকা ভাইরাস, তার সাথে আরও এরকম দুটো ভাইরাসের নাম দিয়ে দিল। কারেক্ট অ্যান্সার হবে কি কোভিড-19। এছাড়া এই কোশ্চেনটা থেকে কিন্তু কোশ্চেন আসার চান্স নেই। আর কনটেক্সট দেখুন, কাপ্পা অ্যান্ড লাম্বা ভ্যারিয়েন্টস হ্যাভ বিন লেভেলড অ্যাজ ভ্যারিয়েন্ট অফ ইন্টারেস্ট, অর্থাৎ ভিওআই হুয়ের দ্বারা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যেটা হেডকোয়ার্টার জেনেভা সুইজারল্যান্ড, তাদের কিন্তু এই যে একটা কোভিড-19 বা সার্সের ভ্যারিয়েন্ট হিসেবে এই ভাইরাস কিন্তু পরিচিত হয়ে গেছে। নেক্সট দেখবো সেন্ট্রাল ইনফরমেশন কমিশন। আপনারা সিইসি পড়েছেন, চিফ ইলেকশন কমিশনার, এখানে আপনারা পড়বেন সিআইসি, সেন্ট্রাল ইনফরমেশন কমিশন। তো এটা প্রতিষ্ঠা হয় 2005 সালে। সেন্ট্রাল গভর্নমেন্টের দ্বারা 2005 সালে সেন্ট্রাল ইনফরমেশন কমিশন প্রতিষ্ঠিত হয়। আর কোন প্রভিশনের আন্ডারে? রাইট টু ইনফরমেশন 2005, দ্য রাইট টু ইনফরমেশন 2005, এই যে প্রভিশন এর আন্ডারে 2005 সালে প্রথম সেন্ট্রাল গভর্নমেন্টের দ্বারা সেন্ট্রাল ইনফরমেশন কমিশন প্রতিষ্ঠিত হয়। এর মেম্বার কারা কারা, এর মেম্বার কজন থাকতে পারেন? এই কমিশনে কিন্তু একজন চিফ ইনফরমেশন কমিশনার থাকতে পারবেন, এবং তার আন্ডারে কিন্তু আপ টু নাইন ইনফরমেশান কমিশনার থাকতে পারবেন। একজন চিফ ইনফরমেশন কমিশনার, তার সাথে আপ টু 9 ইনফরমেশন কমিশনার। এবার সেটা 3, 4, 5, 6 যে কোনো একটা অ্যামাউন্ট হতে পারে। তবে 9 জন থাকলে সেখানে 10 জন কিন্তু সাধারণত মেম্বার থাকবেন। একজন চিফ ইনফরমেশন কমিশনার, তার সাথে বাকি 9 জন পর্যন্ত আপ টু 9 ইনফরমেশন কমিশনার। আচ্ছা সরি, আমি ভুল বললাম, 10, আপ টু 10 ইনফরমেশন কমিশনার। তো একজন চিফ ইনফরমেশন কমিশনার, তার সাথে আপ টু 10 বা 10 জন পর্যন্ত ইনফরমেশন কমিশনার থাকতে পারেন। এটা অ্যাপয়েন্ট করা হয় কাদের দ্বারা? দে আর অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট অন দ্য রিকমেন্ডেশন অফ দ্য কমিটি কনসিস্টিং অফ প্রাইম মিনিস্টার। দেখুন, এই যে চিফ ইনফরমেশন কমিশন বা চিফ ইনফরমেশন কমিশনের বাকি যে মেম্বাররা, অর্থাৎ টোটাল যে 11 জন মেম্বার, ম্যাক্সিমাম যে 11 জন মেম্বার, তারা যে অ্যাপয়েন্ট হবেন, কাদের দ্বারা অ্যাপয়েন্ট হবেন? অ্যাপয়েন্ট হন প্রেসিডেন্টের দ্বারা। কিন্তু প্রেসিডেন্টকে প্রাইম মিনিস্টারের আন্ডারে একটি কমিটির দ্বারা রিকমেন্ডেশন যেটা দেওয়া হবে সেটাকে কিন্তু মানতেই হবে। প্রেসিডেন্ট অবশ্যই এই যে চিফ বা সেন্ট্রাল ইনফরমেশন কমিশন গঠনের আদেশ দেন বা এদেরকে মেম্বারদের নিয়োগ করেন, কিন্তু প্রাইম মিনিস্টার একটি কমিটি গঠন করেন যেখানে চেয়ারপারসন থাকেন প্রাইম মিনিস্টার। ওই কমিটি যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত কিন্তু প্রেসিডেন্টকে মানতে হবে। আর এখানে কিন্তু বিরোধী দলনেতা, অপোজিশন পার্টির থেকেও কিন্তু একজন বা বিরোধী দলনেতা সে কিন্তু এখানে যোগদান করতে পারবে ওই যে কমিটি
প্রাইম মিনিস্টার হেডের যে কমিটি সেখানে অপোজিশনের থেকেও একজন যোগদান করতে পারবেন। তো আমি তো এতক্ষণ এত তথ্য বলে গেলাম, কিন্তু এখনও বললাম যে সেন্ট্রাল ইনফরমেশন কমিশন ব্যাপারটা কী। তো দেখুন, ইনফরমেশন রিলেটেড আমাদের রাইট টু ইনফরমেশন আমাদের একটা রাইটের মধ্যে পড়ে। তো এই যে রাইট টু ইনফরমেশান, এই রিলেটেড যদি ইস্যু কোনো রকম দেখা যায়, কাস্টমাররা যদি কমপ্লেন করে, ধরুন আমি ইনফরমেশান চেয়েছি কিন্তু আমি ইনফরমেশান পাচ্ছি না, বিভিন্ন কারণে বিভিন্ন রকম প্রবলেম দেখা দিচ্ছে, বিভিন্ন ইস্যু দেখা দিচ্ছে, তখন সেই ইস্যুটা রিজলভ করবে কে? ইস্যুটা রিজলভ করবে সেন্ট্রাল ইনফরমেশান কমিশন। তো দেখুন এর টেনিওর কত, এখানে বলছে চিফ ইনফরমেশন কমিশনার অ্যান্ড ইনফরমেশন কমিশনার শ্যাল হোল্ড অফিস ফর সাচ টার্ম অ্যাজ প্রেসক্রাইবড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট যতদিন পর্যন্ত তাদের দিন ধার্য করে দেবে, তাদের টেনিওর ধার্য করে দেবে, ততদিন পর্যন্তই কিন্তু এই চিফ ইনফরমেশন কমিশনার এবং ইনফরমেশন কমিশনার এরা কিন্তু তাদের অফিস হোল্ড করতে পারবে। অথবা তাদের বয়স যদি 65 বছর হয়ে যায়, তাদেরকে কিন্তু তখনই সেটা ছেড়ে দিতে হবে। অর্থাৎ এর মধ্যে যে কোনো একটি হয় বয়স 65 বছর হয়ে গেলে, অথবা সেন্ট্রাল গভর্নমেন্ট যতদিনের জন্য ধার্য করবেন তাদের টেনিওর, ততদিন কিন্তু তারা থাকতে পারবে। আর এরা কিন্তু অ্যাপয়েন্টমেন্টের জন্য এলিজিবল নয়, অর্থাৎ এরা কিন্তু পুনরায় সিলেক্ট হতে পারেন না বা ইলেক্ট হতে পারেন না। ইলেক্ট নয়, এখানে সিলেক্ট হতে পারেন না। তো এখানে এদের পাওয়ারটা দেখে নিন। ইট ইজ দ্য ডিউটি অফ দ্য কমিশন টু রিসিভ অ্যান ইনকোয়ারি into a complaint from any person regarding information request under RTI 2005। তো RTI অ্যাক্ট 2005-এর আন্ডারে থেকে যদি কোনো ব্যক্তি কোনো রকম কমপ্লেন করে যে তার ইনফরমেশান পাচ্ছে না বা এই টাইপের কোনো রকম ইস্যু নিয়ে, তখন কিন্তু এই যে চিফ ইনফরমেশান কমিশনার বা ইনফরমেশান কমিশন এই যে ইস্যুটাকে কিন্তু রিজলভ করবে। এখানে বলা হচ্ছে, সেকেন্ড পয়েন্ট বলছে, দ্য কমিশন ক্যান অর্ডার অ্যান ইনকোয়ারি ইন্টু এনি ম্যাটার। এই যে কমিশন কিন্তু অর্ডার দিতে পারে যে কোনো একটি ম্যাটারের ওপর ইনকোয়ারি, যদি এখানে রিজনেবল গ্রাউন্ড থাকে, যদি দরকার পড়ে, অর্থাৎ নির্দিষ্ট কোনো যদি যুক্তি থাকে, প্রমাণ থাকে, সেক্ষেত্রে কিন্তু এই যে কমিশন নিজে থেকেই কিন্তু ইনকোয়ারি করার অর্ডার দিতে পারে। আর এই যে পাওয়ার, এটাকে বলা হয় সুমোটো যে শুধুমাত্র সুপ্রিম কোর্টে, সেটাকে কিন্তু একেবারেই মানবেন না। সুপ্রিম কোর্টের সুমোটো পাওয়ার রয়েছে। সুমোটো পাওয়ার কি? অর্থাৎ সুপ্রিম কোর্টের কাছে কেউ অ্যাপিল না করলেও সুপ্রিম কোর্ট নিজেই সেটা তদন্ত করার অর্ডার দিতে পারে। তেমনই কিন্তু এই যে ইনফরমেশন কমিশন নিজের কাছে কোনো রকম কমপ্লেন না আসলে এরা কিন্তু নিজেই কোনো একটা ইস্যুকে রিজলভ করার জন্য সেই ইস্যুটাকে নিয়ে তারা কিন্তু ইনকোয়ারি করতে পারে। নেক্সট বলছে, হোয়াইল ইনকোয়ারিং দ্য কমিশন হ্যাজ দ্য পাওয়ার অফ এ সিভিল কোর্ট ইন রেসপেক্ট অফ সামাউনিং রিকোয়ারিং ডকুমেন্ট এটসেট্রা। তো যখন ইনকোয়ারি করা হবে, এই যে কমিশন নিজেই কিন্তু একটা সিভিল কোর্টের মতো বিহেভ করতে পারে ডকুমেন্টের ক্ষেত্রেও কিন্তু। তো এই হচ্ছে টোটাল পাওয়ার অফ চিফ ইনফরমেশান কমিশন। আর এখান থেকে মনে রাখবেন, পরীক্ষায় কিন্তু কোশ্চেন আসতে পারে, এটা একটা স্ট্যাটিক পার্ট, পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট। নেক্সট দেখবো আমরা কোঅপারেটিভ সোসাইটি। আমি ছোট্ট করে একটা এক্সাম্পল দিই কোঅপারেটিভ সোসাইটি। আপনারা ধরুন আপনি একটা গ্রামে বাস করছেন, আপনি কোনো একটা ছোটোখাটো বিজনেস শুরু করতে চাচ্ছেন, কিন্তু আপনার হাতে টাকা নেই, পুঁজি নেই, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আপনার চারপাশের আরও এরকম 10 জন ব্যক্তি, তারাও এই বিজনেসটা কিন্তু শুরু করতে চাইছে, তো তাদের হাতেও টাকা নেই। এবার দেখুন, আপনারা এই 10 জন মিলে যদি ওই অল্প অল্প যা টাকা রয়েছে আপনাদের কাছে, সেই টাকাটাকে ইনভেস্ট করেন, সেটা একটা বিরাট অ্যামাউন্টের মানি হচ্ছে। একটা বিরাট অ্যামাউন্টের মানি যখন আপনি ইনভেস্ট করছেন, প্রফিটও তাহলে আপনাদের ভাগে পেতে হবে। আপনি যখন প্রফিট করবেন, মানে টোটাল যে কোম্পানিটা যখন প্রফিট করবে, তখন প্রত্যেকে ভাগ পাবে। তো এটাকেই বলা হচ্ছে কোঅপারেটিভ সোসাইটি। এইভাবে যে সোসাইটি তৈরি হচ্ছে, এটাকেই বলা হচ্ছে কোঅপারেটিভ সোসাইটি। অর্থাৎ লো ইনকাম গ্রুপ বা মিডল ইনকাম গ্রুপের ক্ষেত্রে এই সোসাইটি গঠিত হয়। আর এই যে কোঅপারেটিভ সোসাইটি, এটা একটা অটোনমাস অ্যাসোসিয়েশন বা একটি নিজস্ব বা স্বাধীন একটা অ্যাসোসিয়েশন, যেখানে কমন ইকোনমিক, সোশ্যাল এবং কালচারাল নিড কিন্তু পূরণ করা হয়। অর্থাৎ নিজেদের মধ্যে একটি অর্গানাইজেশন তৈরি করে নেওয়া হয়, নিজেদের মধ্যে মিউচুয়াল একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের দ্বারাই কিন্তু একটা ডেমোক্রেটিক্যালি একটা অর্গানাইজেশন গঠন করা হয়, এবং সেই অর্গানাইজেশনকেই আমরা সেই সোসাইটিকে আমরা বলবো কোঅপারেটিভ সোসাইটি। এক্সাম্পল দিচ্ছি, আমুল। গুজরাটের যে আমুল, এটা কিন্তু একটা কোঅপারেটিভ সোসাইটি ছিল প্রথমে। এরা কিন্তু প্রথমে বিভিন্ন জায়গা থেকে দুধ কিনে এনে দুধ জোগাড় করে তারা কিন্তু বিক্রি করতো। তো আমুল কোঅপারেটিভ সোসাইটি থেকে আজ এত বড় একটা কোম্পানি, সমগ্র বিশ্বে আমুলের নাম। তো the need for profitability is balanced by the needs of the members and the wider interest of the community। তো এই কমিউনিটির সম্পূর্ণ যে মূল টার্গেট, সেই টার্গেটটা হলো তাদের
যে অল্প পুঁজি সেটাকে ইউজ করে তাদের প্রফিটটাকে আরও বেশি কীভাবে বাড়ানো যায়। তো এই হচ্ছে কোঅপারেটিভ সোসাইটি এবং এর উদ্দেশ্য। এটা আমাদের কনস্টিটিউশনে কোথায় রয়েছে? আমাদের কনস্টিটিউশনের 97th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2011-র মাধ্যমে কিন্তু পার্ট 9B-তে রাইট আফটার পার্ট 9A মিউনিসিপ্যালের রাইটের পরে কিন্তু এখানে কোঅপারেটিভ ওয়ার্কিং ইন ইন্ডিয়া এই রাইটটা কিন্তু যোগ করা হয়েছে 97th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2011-এর মাধ্যমে। আর দ্য ওয়ার্ড কোঅপারেটিভস ওয়াজ অ্যাডেড আফটার ইউনিয়ন অ্যান্ড অ্যাসোসিয়েশন ইন 19(1)(c) আন্ডার পার্ট 3 অফ দ্য কনস্টিটিউশন। অর্থাৎ আমাদের ফান্ডামেন্টাল রাইটের মধ্যে আর্টিকেল 19-এও কিন্তু কোঅপারেটিভস এই টার্মটাকে ইউজ করা হয়েছে। দিস এনেবল অল দ্য সিটিজেন্স টু ফর্ম কোঅপারেটিভ বাই গিভিং ইন দ্য স্ট্যাটাস অফ ফান্ডামেন্টাল রাইটস অফ সিটিজেন। অর্থাৎ আপনি কিন্তু যে কোনো সময় কোঅপারেটিভ সোসাইটি ক্রিয়েট করতে পারবেন ন্যাশনাল এমার্জেন্সি ছাড়া, কারণ আর্টিকেল 19 ন্যাশনাল এমার্জেন্সির সময় অ্যাবলিশ করা হয়। আর এই কোঅপারেটিভ সোসাইটি তৈরি করার জন্য কিন্তু আপনার এটা ফান্ডামেন্টাল রাইট রয়েছে, আপনার কারো কাছ থেকে কোনো রকম পারমিশন নেওয়া লাগবে না। আর নতুন একটা আর্টিকেল 43B এখানে অ্যাড করা হয়েছে। এখানে কিন্তু ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি আমাদের পার্ট 4 কনস্টিটিউশনের আর্টিকেল 43B-তে রয়েছে। ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি বা ডিপিএসপি আমাদের পার্ট 4-এ রয়েছে। তার মধ্যেই আর্টিকেল 43B-তে কিন্তু এখানে অ্যাড করা হয়েছে রিগার্ডিং দ্য প্রমোশন অফ কোঅপারেটিভ সোসাইটি। কোঅপারেটিভ সোসাইটির প্রমোশন সম্পর্কে কিন্তু এখানে বলা রয়েছে। তো এই হচ্ছে আমাদের প্রভিশন অফ কনস্টিটিউশন রিলেটেড টু কোঅপারেটিভস। নেক্সট দেখবো আমাদের গভর্নর সম্পর্কে। রিসেন্টলি গভর্নর কিন্তু নিউজে রয়েছে। তো ইউপিএসসি, ডব্লিউবিসিএস প্রত্যেকটা এক্সামের জন্য, এসএসসি প্রত্যেকটা এক্সামের জন্য গভর্নর কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যায়। তো কনটেক্সটটা কি? গভর্নর নিয়ে তো আলোচনা করছি, কনটেক্সটটা কি? তার কনটেক্সট হচ্ছে দ্য প্রেসিডেন্ট রিসেন্টলি অ্যাপয়েন্ট করেছেন নতুন গভর্নর, 8টা রাজ্যের নতুন গভর্নর নিযুক্ত করেছে। আমি লিস্ট বার করে দেবো খুব তাড়াতাড়ি। সিএম এবং গভর্নরের লিস্ট আবার খুব তাড়াতাড়ি আপডেট করে দেবো, এবং সেন্ট্রাল কাউন্সিল অফ মিনিস্টারের লিস্টও কিন্তু আপডেট করে দেবো। তার আগে এটা দেখে নিন কনটেক্সট কি। প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করেছেন নতুন গভর্নর 8টি রাজ্যের। আর এই গভর্নর অফ স্টেটস ইন ইন্ডিয়া কত নম্বর আর্টিকেলে রয়েছে? আর্টিকেল 152 থেকে 162-র মধ্যে রয়েছে। এই গভর্নর ইজ এ নমিনাল হেড। দেখুন, প্রেসিডেন্টের সাথে আপনারা গভর্নরের তুলনা করতে পারেন, এবং প্রাইম মিনিস্টারের সাথে আপনি সিএম বা চিফ মিনিস্টারের তুলনা করতে পারেন। একজন গভর্নর কিন্তু তিনি কিন্তু নমিনাল হেড অফ এ স্টেট, অর্থাৎ স্টেটের একজন নমিনাল হেড, তিনি কিন্তু আমাদের গভর্নর। এবং চিফ মিনিস্টার কি? চিফ মিনিস্টার হচ্ছেন কার্যকরী হেড। আর আনলাইক দ্য চিফ মিনিস্টার হু ইজ দ্য রিয়েল হেড, অ্যাকচুয়াল যে হেড সেটা হচ্ছে চিফ মিনিস্টার, কিন্তু নমিনাল হেড হচ্ছেন গভর্নর। আর অ্যাকর্ডিং টু 7th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1956-এ বলা হয়েছে যে একজন গভর্নর কিন্তু 2 বা তার বেশি, অর্থাৎ 2 বা একাধিক স্টেটের মেম্বার হতে পারেন, বা একাধিক স্টেটের গভর্নর হতে পারেন। মেম্বার বলা ভুল, গভর্নর হতে পারেন। এটা 7th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1956-এ বলা হয়েছে। আর এই গভর্নর অ্যাপয়েন্টেড হন কার দ্বারা? প্রেসিডেন্টের দ্বারা এই গভর্নর অ্যাপয়েন্টেড হন, যেখানে কিন্তু সাধারণত প্রাইম মিনিস্টারের সাজেশন থাকে একটা। নেক্সট, রিমুভাল প্রসেস। গভর্নরের কিন্তু প্রেসিডেন্টের মতো কোনো রকম ইমপিচমেন্ট প্রসেস নেই। দেয়ার ইজ নো প্রভিশন অফ ইমপিচমেন্ট অ্যাজ ইট হ্যাপেন্স ফর দ্য প্রেসিডেন্ট। প্রেসিডেন্টের যেমন ইমপিচমেন্ট প্রসেস ছিল, গভর্নরের ক্ষেত্রে সেরকম কোনো ইমপিচমেন্ট প্রসেস নেই। তবে গভর্নরকে ডিসমিস করতে পারেন কেবলমাত্র প্রেসিডেন্ট। আর এই প্রেসিডেন্ট কিন্তু এখানেও প্রাইম মিনিস্টারের যে সাজেশান সেটা তিনি নিতে বাধ্য। হুজ প্লেজার দ্য গভর্নর হোল্ডস অফিস ফর অর রেজিগনেশন বাই দ্য গভর্নর। গভর্নর যদি রেজিগনেশন দিয়ে দেন অথবা প্রেসিডেন্ট যদি তাকে রিমুভ করে দেয়, তাহলেই কিন্তু গভর্নরকে তার পদ ছাড়তে হবে। অ্যাকচুয়ালি দেখুন, প্রাইম মিনিস্টার কিন্তু এখানে ডিরেক্টলি বলা নেই যে প্রাইম মিনিস্টার এখানে সাজেশন দেবেন, কিন্তু অ্যাকচুয়ালি প্রাইম মিনিস্টারের সাজেশনেই কিন্তু এই টাইপের গভর্নরকে সরানো হয় বা গভর্নরকে অ্যাপয়েন্ট করা হয়। এবার গভর্নরের কিছু ডিসক্রিপশনের পাওয়ার দেখে নিন। 1 নম্বর বলছে, দেখুন, ক্যান ডিজলভ দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি, অর্থাৎ লেজিসলেটিভ অ্যাসেম্বলি বা বিধানসভাকে কিন্তু এই যে গভর্নর ডিজলভ করতে পারে বা অবলুপ্তি করতে পারে। আর কিসের বেসিসে করতে পারে? নো কনফিডেন্স মোশনে যখন কোনো গভর্নিং বা রুলিং পার্টি হেরে যাবে, তখন কিন্তু সেই রুলিং পার্টির যে মন্ত্রিপরিষদ তাকে কিন্তু একেবারে ডিজলভ করে দিতে পারে এই গভর্নর। 2 নম্বরে বলছে, দেখুন, ক্যান রিকমেন্ড দ্য প্রেসিডেন্ট অ্যাবাউট দ্য ফেলিওর অফ দ্য কনস্টিটিউশনাল মেশিনারি ইন দ্য স্টেট, অর্থাৎ প্রেসিডেন্টকে কিন্তু গভর্নর রিপোর্ট করতে পারে যে সেই রাজ্যে, যে রাজ্যে তিনি গভর্নর, সেই রাজ্যে নির্দিষ্ট যে কনস্টিটিউশনাল যে লগুলো রয়েছে সেগুলো পালন করা হচ্ছে না, এবং সেখানে স্টেট এমার্জেন্সির জন্যও কিন্তু আর্টিকেল 356-এর দ্বারা কিন্তু স্টেট এমার্জেন্সির জন্যও আবেদন করতে পারেন। নেক্সট, ক্যান রিজার্ভ এ বিল পাসড বাই দ্য স্টেট লেজিসলেচার ফর দ্য প্রেসিডেন্ট অ্যাসেন্ট। তো যে কোনো বিলকে
স্টেট লেজিসলেচারের যে কোনো বিলকে প্রেসিডেন্টের সাইনের জন্য বা প্রেসিডেন্টের সম্মতির জন্য কিন্তু ডিলে করিয়ে দিতে পারেন এই যে গভর্নর। নেক্সট, ক্যান অ্যাপয়েন্ট এনিবডি অ্যাজ চিফ মিনিস্টার। তিনি চিফ মিনিস্টার হিসেবে যে কোনো কাউকেই নিযুক্ত করতে পারেন, কিন্তু তাকে নো কনফিডেন্স মোশনে অবশ্যই জয়লাভ করতে হবে, অর্থাৎ তাকে কিন্তু নিজের কনফিডেন্স প্রমাণ করতে হবে এবং মেজরিটি প্রমাণ করতে হবে। ইফ দেয়ার ইজ নো পলিটিক্যাল পার্টি, যদি সেখানে কোনো রকম পলিটিক্যাল পার্টি না থাকে, তাহলে কিন্তু যে কোনো একটি পার্টিকে তিনি তার মেজরিটি প্রুভ করতে বলেন, এবং সেই পার্টি যদি তার মেজরিটি প্রুভ করে, সেখানে কিন্তু সেই পার্টি রুলিং পার্টি হিসেবে ঘোষিত হবে এবং সেই পার্টি কিন্তু গভর্ন করবে স্টেটটাকে। 5 নম্বর বলছে দেখুন, ডিটারমাইন্স দ্য অ্যামাউন্ট পেয়েবল বাই দ্য গভর্নর অফ আসাম, মেঘালয়, ত্রিপুরা অ্যান্ড মিজোরাম টু বি অটোনমাস ট্রাইবাল ডিস্ট্রিক্ট কাউন্সিল অ্যাজ রয়্যালটি অ্যাকিউরিং ফ্রম লাইসেন্স ফর দ্য মিনারেল এক্সপ্লোর। এটা ইম্পর্টেন্ট নয় পরীক্ষার জন্য। 6 নম্বর বলছে, ক্যান সিক ইনফরমেশান ফ্রম দ্য চিফ মিনিস্টার উইথ রিগার্ড টু দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড লেজিসলেটিভ ম্যাটার্স অফ দ্য স্টেট। তো এখানে কিন্তু গভর্নর চিফ মিনিস্টারের কাছ থেকে বিভিন্ন রকম লেজিসলেটিভ অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপারে বিভিন্ন রকম কোশ্চেন করতে পারে। আর ক্যান রিফিউজ টু সাইন অ্যান অর্ডিনারি বিল, এবং তিনি যে কোনো অর্ডিনারি বিল সাইন করা থেকে কিন্তু রিফিউজ করতে পারেন। তো এই হচ্ছে টোটাল গভর্নরের পাওয়ার। আর দেখুন, এটা ডিটারমাইন্স দ্য অ্যামাউন্ট পেয়েবল, কতটা অ্যামাউন্ট পেয়েবল করা হয় গভর্নমেন্ট অফ আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, আর এরকম অটোনমাস যে ট্রাইবাল ডিস্ট্রিক্ট কাউন্সিল রয়েছে, দেখুন নর্থ ইস্টে কিছু ট্রাইবাল ডিস্ট্রিক্ট কাউন্সিল রয়েছে, তো সেগুলোর দ্বারা কতটা অ্যামাউন্ট পেয়েবল হয় অ্যাকর্ডিং দ্য লাইসেন্স ফর দ্য মিনারেল এক্সপ্লোরেশন। এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট নয়। তো এই ছিল এতক্ষণ ধরে আমরা আলোচনা করছিলাম আজকে, অর্থাৎ আমাদের কত তারিখ আজকে আমাদের 9 জুলাইয়ের ইম্পর্টেন্ট কিছু কারেন্ট অ্যাফেয়ার্স। তো এই ছিল আমাদের আজকের ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ডেইলি এই ধরনের ভিডিও পেতে চান, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তো আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ।